বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। ক্যাম্পাসে আক্রমণের শিকার হলাম কিংবা শিকার হব অবস্থা, তখন থেকেই কিন্তু আমরা আহ্বান জানাচ্ছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমাদের বিভিন্ন ভিডিও বার্তায় কিংবা মিডিয়ায় বক্তব্য দেওয়ার সময়, কর্মসূচি ঘোষণা করার সময় মাদ্রাসার শিক্ষার্থীদের, স্কুল কলেজের শিক্ষার্থীদের, কারণ আমরা বুঝতে পারছিলাম যে ক্যাম্পাস থেকে আমাদেরকে ক্র্যাকডাউন করে সরিয়ে দেওয়া হলে তারাই আন্দোলনটাকে জীবিত রাখতে পারবে। আমাদের নিরাপদ সড়ক আন্দোলন সহ অন্যান্য আন্দোলনের অভিজ্ঞতা এটাই বলে। কিন্তু আমরা কিন্তু সেখানে যে একেবারে গ্রাউন্ড থেকে গুছিয়ে সংগঠিত করে রেখেছি এমন কিছু কিন্তু ছিল না। আমাদের আহ্বানের ফলে খুবই স্বতঃস্ফূর্তভাবে, এবং আমরাও অবাক হয়েছি যে এত স্বতঃস্ফূর্তভাবে প্রাইভেটের শিক্ষার্থীরা নেমে এসেছে, তারা জীবন দিয়েছে। সেখানেও কেউ না কেউ সংগঠকের ভূমিকা পালন করেছে, সেখানেও কেউ না কেউ ইন্টারনালি অর্গানাইজ করার ভূমিকা পালন করেছে। তারা সামনে আসেনি কিংবা সামনে আসার সুযোগটা পায়নি। এই স্বতঃস্ফূর্ততা এই আন্দোলনকে, কোটা সংস্কার আন্দোলন থেকে একটা গণঅভ্যুত্থানের দিকে নিয়ে গেছে, এবং এখানে অনেকগুলো অনুঘটক ছিল, অনেকগুলো ঘটনা ছিল যেটা আসলে এই আন্দোলনকে একটা গণঅভ্যুত্থানের দিকে ধাবিত করেছে। আমরা তো 18 সালে কোটা সংস্কার আন্দোলনও করেছি, আমি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। তখন আন্দোলনে আমরা একটা জিনিস দেখেছি যে 19 সালের নির্বাচনের ঠিক আগে সেই আন্দোলনটা হয়। আন্দোলনে একটা জিনিস দেখেছি, সেখানে স্লোগান ছিল যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এবং সেই আন্দোলনে যখনই আওয়ামী লীগ বা ছাত্রলীগের দিক থেকে আঘাত আসতো, তখন একটা অ্যাপোলজেটিক পজিশন নেওয়ার বাস্তবতাও সেটাই ছিল। কিন্তু এই আন্দোলনে আমরা একটা জিনিস সবসময় রাখার চেষ্টা করেছি যে শেখ হাসিনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই কথাটাকে বাদ দেয়া, কিংবা ছাত্রলীগ যখন আমাদের সহযোদ্ধাদের আন্দোলনে আসতে দিচ্ছে না, তখন হলে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা এবং কনফ্রন্টেশনে যাওয়া, কনফ্রন্টেশনটাকে এড়িয়ে না যাওয়া। এবং এই জায়গাগুলো থেকে অনেকে তখন আবার আমাদেরকেও বলার চেষ্টা করেছে যে আমরা সংঘাত উস্কে দিচ্ছি হয়তো, কিংবা আমরা অন্য কোনো এজেন্ডা নিয়ে আছি। এই কথাগুলো আপনারাও দেখেছেন, নানাভাবে আপনারা জেনেছেন। কিন্তু আমাদের পজিশনটা কখনো অ্যাপোলজেটিক কিংবা পিছিয়ে থাকার ছিল না। আমরা সবসময় যেটা অবধারিত সেটার দিকে এগিয়ে গেছি, কখনো সেখানে কার্পণ্যতা কিংবা আপোষ করার বিষয়টা যথাসম্ভব চেষ্টা করেছি না আনার। ছাত্রলীগের সাথে বিভিন্ন জায়গায় কনফ্রন্টেশন হয়েছে, আমরাই মার খেয়েছি। কিন্তু এর ফলে যেটা হয়েছে যে বাংলাদেশের মানুষের মধ্যে আমাদের পাশে দাঁড়ানোর একটা, এবং তাদের যেই দীর্ঘ ফ্যাসিবাদী সময়ের কারণে যে পুঞ্জীভূত ক্ষোভ, সেটা প্রকাশ করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এই আন্দোলনে অনেকগুলো ধাপ আছে। শুরুর দিকে কোটা সংস্কার আন্দোলন ক্যাম্পাস কেন্দ্রিক অনেকটা, তারপরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যখন আমরা ক্যাম্পাসে আর পারছিলাম না, ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হলো, আমাদেরকে বের করে দেওয়া হলো, আমাদের উপর হামলা করা হলো, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসার শিক্ষার্থীরা, স্কুল কলেজের শিক্ষার্থীরা নেমে আসলেন। যখন প্রথম দফায় পুরো আন্দোলনকে হেলিকপ্টার থেকে গুলি করে পর্যন্ত দমানো হলো, ইন্টারনেট বন্ধ করে দিয়ে দমানো হলো, তারপরে আমরা দেখলাম আমাদের প্রবাসী ভাইয়েরা কীভাবে এগিয়ে আসলেন। তারা জাতীয় আন্তর্জাতিকভাবে জনমত গঠনে কাজ করলেন। তারা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলেন। তো আন্দোলনের অনেকগুলো ফ্রন্ট ছিল, এবং প্রত্যেকটা ফ্রন্টের এই যে কানেক্টিভিটি, প্রত্যেকটা ফ্রন্টে এগিয়ে আসা এই আন্দোলনটাকে জীবিত রেখেছে। এবং এক দফায় পুরোপুরি নিবৃত্ত করার পরও এই আন্দোলনটা আবার সামনে এসেছে। ইভেন আমি আর নাহিদ ভাই, আমরা তো প্রায় 10 দিন দৃশ্যপটেই ছিলাম না, 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। সেই সময়টাতেও যারা বাইরে ছিলেন তারা আন্দোলনটা পরিচালনা করে গেছেন স্বতঃস্ফূর্তভাবে। অনেক জায়গায় মানুষ নেমে এসেছে যেখানে হয়তো কোনো সংগঠকও ছিল না। এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে একটা পরিণতি এই জুলাই গণঅভ্যুত্থান পেয়েছে।